দর্শক স্বাগত। আপনারা দেখছেন আমাদের রোজকার আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আজকে আমি আশিকুর রহমান শ্রাবণ। আজকে দুইটি বিষয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে যে রাজনীতির বর্তমান সময়ের প্রেক্ষাপট, আসলে রাজনীতিতে কে কি বলছে, কোন দল কি বলছে, ভোট নিয়ে কি ধারণা, গণতন্ত্র নিয়ে কি ধারণা, সেটি একটি আলোচনা। এবং তার পাশাপাশি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কীভাবে এবং সেটি খোলা দরকার কিনা সে প্রসঙ্গেও কথা বলবো। কারণ আমাদের আজকে অতিথি যারা আছেন এই দুটি প্যানেলে আমরা সাজিয়েছি সবাইকে, এবং তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন অসীম কুমার উকিল এমপি, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা টিভি সেটের সামনে এই মুহূর্তে আছেন তারাও তো আমাদের সঙ্গে যুক্ত আছেন, এবং যারা আছেন ভার্চুয়াল মিডিয়ামে তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েব পোর্টালে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন তর্ক যুক্তি উপস্থাপন করতে পারেন। আসলে আলোচনার শুরুতে আমরা একটু শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে পারে সে প্রসঙ্গে অল্প একটু জেনে আসতে চাই অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছ থেকে। আসলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কবে বা খোলা উচিত কিনা সে বিষয় নিয়ে অনেক ভিসি অনেক রকম মন্তব্য করছেন এবং তারা প্রত্যেকেই বাস্তবতা নিরিখেই কথা বলছেন। আসলে আপনার কাছ থেকে আপনার বিশ্ববিদ্যালয় এবং তার পাশাপাশি উচ্চ শিক্ষার্থে আসলে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কাজ করছে সেগুলো খোলা ক্লাস পরীক্ষা কিভাবে হতে পারে, আপনার কি পরামর্শ, কি প্ল্যান আপনাদের? মিজানুর রহমান। ধন্যবাদ। এটা তো একটা বৈশ্বিক ব্যাপার। শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ আছে কেবলমাত্র আমাদের দেশে বন্ধ আছে তা না, পৃথিবীর অনেক দেশেই বন্ধ আছে। এবং বিভিন্ন দেশ তাদের সামর্থ্য মতো যে সকল চেষ্টাগুলো চালাচ্ছে এই শিক্ষার ধারাকে অব্যাহত রাখার জন্য, একই ধারাবাহিকতায় বাংলাদেশও আমরা একেবারে প্রাথমিক থেকে আরম্ভ করে উচ্চশিক্ষা পর্যন্ত আমাদের যতটুকু সামর্থ্য আছে, প্রযুক্তিগত সামর্থ্য, বিশেষ করে আইসিটি সামর্থ্য, এটা দিয়ে কিন্তু ক্লাসগুলো চালানোর যে বিষয়টা সেটা কিন্তু একেবারে পুরোপুরি শতভাগ না হলেও কিছুটা হলেও আমরা চালিয়ে যাচ্ছি। কারণ এটা না চালালে হয়তো আমাদেরকে একেবারে অন্ধকারে থাকতে হবে। আপনি যে প্রশ্নটা করছেন কবে খুলবে, তো সেটা তো আসলে এটা কোনো বুদ্ধিজীবী অথবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এদের কাজ না, এটা একেবারে বিশেষজ্ঞর কাজ। যারা মহামারী নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে, মহামারী বিশেষজ্ঞ, তাদের যে অভিজ্ঞতা এবং সেটার উপরে নির্ভর করতে হবে, বিজ্ঞানের উপর নির্ভর করতে হবে। এখানে কোনো ইমোশন অথবা রাজনৈতিক চাপ, অন্যরা চাচ্ছে, আমরা চাচ্ছি, ওরা চাচ্ছে, অভিভাবকরা চাচ্ছে, এগুলোর উপর এটা নির্ভর করা উচিত না। এটা একান্তভাবে বিশেষজ্ঞ যারা মহামারী বিশেষজ্ঞ, বিশেষ করে এই কোভিড নিয়ন্ত্রণের ব্যাপারে যাদের নতুন করে চিন্তা বিশ্লেষণ করে যারা তাদেরকেই জিজ্ঞাসা করা উচিত যে কখন আসলে খুলতে পারবে। জি মিজানুর রহমান, এই সংক্রান্ত বিষয়ে আসলে বিশেষজ্ঞদের সঙ্গে আপনাদের কোনো কথা হচ্ছে কিনা, আলোচনা হচ্ছে কিনা, এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। যেটা বিশেষজ্ঞদের সাথে তো সরকারের একটা বিশেষজ্ঞ কমিটি আছে, মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা আলোচনা করছে। কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এই সংকটের মধ্যে ছিলাম, আমরা ক্লাসগুলো নিচ্ছিলাম কিন্তু আমরা কোনো পরীক্ষা নিতে পারছিলাম না। ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে যারা মার্চ মাসে, এপ্রিল মাসের দিকে পরীক্ষার জন্য একদম প্রস্তুত ছিল, অর্থাৎ যাদের পড়াশোনার কাজটা শেষ হয়ে গেছে, প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে, পরীক্ষার জন্য রেডি ছিল, তারা পরীক্ষাটা নিতে না পারে গত প্রায় 1 বছরের মতো বসে আছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলো অন্যদের কথা বিভিন্ন রকমের আলোচনায় আসতে পারে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম সিদ্ধান্ত নিই যে স্বাস্থ্যবিধি মেনে, এবং আমার দিক থেকে আমার একটা সুবিধা হচ্ছে যে আমার হল নাই, হলের সমস্যা নেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসনের ব্যবস্থা নেই। তো ছাত্ররা যা বললো যে আমরা নিজ দায়িত্বে এসেই স্বাস্থ্যবিধি মেনে যেভাবে পরীক্ষাটা দেওয়া যায় দিবে, আমি সেই অনুযায়ী চতুর্থ বর্ষ চূড়ান্ত পরীক্ষা এবং মাস্টার্স যারা একটা পরীক্ষা দিলে মাস্টার ডিগ্রি পেয়ে যাবে তাদের পরীক্ষাটা আমরা 20 তারিখ থেকে শুরু করছি। কিন্তু এইটা নিয়ে আজকেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে একটা সভা ছিল, সেখানে আবাসিক ব্যবস্থা তাদের সংকটের কথাটা আসছে। কিন্তু এখানে যেটা আসছে, সবাই তাদের সমস্যা তুলে ধরলো যে আমরা যদি এখন আবাসিক হল খুলে দেই, সেটা কেবলমাত্র জরুরি পরীক্ষার্থীদের জন্য হল খুলবো, সেটা নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর, সবাই হলে উঠতে চাইবে, সেখানেও একটা সংকট আছে। তো সেটাও আজকে আমি যতটুকু জানি যে আবাসিক হলগুলো একেবারে উন্মুক্ত না করে বিশেষ আয়োজনে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে
যারা যারা পরীক্ষা দিতে আসতে পারবে সেইভাবে পরীক্ষা নেয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। আমি যতটুকু জানি সেটা কি সশরীরে তারা পরীক্ষা দিবে? সরাসরি পরীক্ষা দিতে হবে, কারণ আমাদের এখানে পরীক্ষা অনলাইনে নেওয়ার মতো সামর্থ্য আমাদের এখনো হয়নি। কারণ আমাদের যে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়, এটার সাথে আমরা এখনো ওই পরিমাণ ওই লেভেলে আমরা যেতে পারিনি। কারণ ছাত্ররা যেখানে আছে সেখানে নেটওয়ার্কের বা ইন্টারনেটের যে গতি অথবা ডিভাইসের যে ধরন, উন্নত ডিভাইসের যে স্বল্পতা, প্লাস এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ের যে নিরাপত্তা অথবা পরীক্ষার যে এটার নকল অথবা যেগুলো ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে পরীক্ষা নিয়ে, সেগুলোকে প্রোটেক্ট করার মতো প্রযুক্তি এখনো আমাদের এখানে ওইভাবে নাই। যার কারণে পরীক্ষাগুলো আমাদের সশরীরে নিতে হবে এবং সবাই পরীক্ষা নেওয়ার জন্য হয়তো আমাদের আর কিছু দিন ওয়েট করতেই হবে। কারণ সারা বিশ্বে এখন যে দ্বিতীয় ওয়েভটা চলছে, এটা আমাদের এখানে কোন দিকে গতি প্রকৃতি পায় সেটা দেখেই আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নেবে। অধ্যাপক মিজানুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আমি আবারও আসছি একটি প্রসঙ্গ নিয়ে। এহসানুল হক মিলনের কাছে একটু আমরা আসতে চাই। আপনার কাছে প্রথমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বাস্তবতা নিয়ে প্রশ্ন। আপনি কি মনে করেন কিনা আসলে যে ফরম্যাটে আমরা এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে সেটি কতটুকু যুক্তিযুক্ত, এটি আগে উত্তর আপনার কাছ থেকে চাইবো, তারপরে রাজনীতির প্রসঙ্গে আপনার কাছে আসবো। এহসানুল হক মিলন। ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্নটা কিন্তু পুরোপুরি শুনিনি। আপনি জিজ্ঞেস করেছেন যে ফরম্যাট কিভাবে হবে শিক্ষার। আমি প্রশ্ন করেছি যে আসলে এখনকার পদ্ধতিতে যেভাবে শিক্ষার কথা চিন্তা করা হচ্ছে এবং কবে বিশ্ববিদ্যালয় বা স্কুলগুলো খোলা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্তটি এখনো আসেনি এবং প্রাইমারি স্কুল তো খুলছেই না। আসলে যেভাবে চলছে সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত, খুলতে আসলে কি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন আপনি? কি পরামর্শ আপনার? আপনার ধন্যবাদ সব বিজ্ঞ আলোচকদেরকে এবং আপনাদেরকে দর্শক শ্রোতা। আমি যেটা মনে করি বুঝতেছি, যেমন আমাদের ভিসি মিজানুর রহমান সাহেব বললেন যে সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তার মানে কিন্তু শিক্ষা বন্ধ নয়, বিল্ডিং বন্ধ, শিক্ষা চলছে। একদিনের জন্য কিন্তু সারা বিশ্বের কোথাও লেখাপড়া বন্ধ হয়নি, কিন্তু আমাদের এখানে শিক্ষার টোটাল ব্যবস্থা থেকে ছুটিতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এইভাবে বলছেন, সমালোচনার জন্য বলছেন না। দেখুন, করোনা আমাদের মোকাবেলা করতে হবে এককভাবে নয়, সারা বিশ্ব করছে। আমরা আজকে পত্রিকায় দেখেছি যে উন্নত বিশ্বে করোনার টিকা অর্থাৎ ভ্যাকসিন দিতে দিতে এবার গ্রীষ্ম পার হয়ে যাবে, সামার শেষ হয়ে যাবে। আর আমাদের দেশে কখন শেষ হবে সেটা আমরা বলতে পারি না, এবং আশঙ্কা করা হচ্ছে 2022-এর গিয়ে আমরা সকলেই ভ্যাকসিন পেতে পারি। তো এই ক্ষেত্রে 2020 চলে গেল, 21 যাবে, 22-এ আসলে আমরা আবার শিক্ষা ব্যবস্থা ফিরবো, এমন ধরনের চিন্তা করে তো লাভ নেই। শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, যেমন আমাদের ভিসি সাহেব বললেন যে আমরা একটা পরীক্ষা নেব এবং ওনাকে নিতে হবে বলেই উনি সিদ্ধান্ত নিয়েছেন নেব। আবার আমরা দেখেছি যে এসএসসি পরীক্ষায় অংশ দেওয়া হয়, ওনারা ভিসি শিক্ষাবিদরা সকলে মিলেই কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভর্তি পরীক্ষাও নেব। দেখুন, ভর্তি পরীক্ষা নেবেন কিন্তু অটোপাস দেবেন, এই যে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, সেটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার অপরদিকে লটারিতে ক্লাস 1-এ ভর্তি হতো, সেটা হচ্ছে এখন আবার লটারি হচ্ছে ক্লাস 6, 7, 8, 9-এ। যদিও মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা শিক্ষাও সমতা আনতে চাই। করোনা যেমনি ভাবে সারা পৃথিবীকে সমতা এনে দিয়েছে, শিক্ষা যুগে ঢাকা মেডিকেলও আমরা মনে করি সমমেধার, অর্থাৎ ভালো মেধা না হয়ে একটা অর্ডিনারি মেধাই চলবে, তাহলে আমরা ইয়েল ইউনিভার্সিটি, অক্সফোর্ড, হার্ভার্ড, MIT আমরা সেখানে হয়তো দেখব যে এইভাবেই হবে। আসলে শিক্ষা এইভাবে হচ্ছে না, হবেও না। আমরা শিক্ষাকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং শিক্ষা ধ্বংসের কাজ চলছে। আমরা দেখেছি এসএসসি রেজাল্ট বেরিয়েছে এই করোনাকালীন সময়ে। আমরা জানি ডিজিটাল বাংলাদেশ, বিকাশের মাধ্যমে অনলাইনে ভর্তি ফিটা ঠিকই না হয়েছে, কিন্তু ক্লাসগুলো হচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে পর্যন্ত দেখছি অনলাইনে ক্লাস হচ্ছে না। আপনি প্রাথমিক স্কুলের কথা চিন্তা করতে লাভ নেই, শিশুরা ঝরে পড়ছে। তারা স্কুল ছেড়ে এখন বাপ মায়ের সাথে মাঠে অন্যান্য কাজে চলে যাচ্ছে, কিন্তু সরকার নির্বিঘ্নে চুপ করে বসে আছে, শিক্ষা সম্পর্কে কোনো কিছু নেই। আমরা সব উন্নয়নের কথা শুনি, অট্টালিকা, ব্রিজ, রাস্তাঘাট, সব উন্নয়নের কথা শুনি, কিন্তু শিক্ষার কথা আমরা মোটেই শুনতে পাচ্ছি না। তাই বলছি, ভিসি সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে কমিটির প্রেসিডেন্ট হিসেবে চেষ্টা করছেন,
পরীক্ষা নেওয়ার চিন্তা করছেন, কিন্তু আদৌ সরকারের এই বিষয়ে কোনো মাথাও নেই, মাথা ব্যথাও নেই। জি, এহসানুল হক মিলন, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে যে সেটি আসলে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আপনি গতকালকে একটি গণমাধ্যমে বলেছেন যে ভোট আজ নির্বাসনে, গণতন্ত্র প্যারোলে। খুব অল্প সময়ের মধ্যে আপনি একটু ব্যাখ্যা করে আমাদেরকে বললে আলোচনার পরবর্তী অংশে আমরা যাব। এহসানুল হক মিলন, প্রশ্নটা আবার শুনতে পাইনি, আবারও পজ হয়ে গিয়েছে। ভোট আজ নির্বাসনে, গণতন্ত্র প্যারোলে, এটি আপনি বলেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এর ব্যাখ্যা কি আছে আপনার কাছে, এহসানুল হক মিলন? রাজনীতিতে পেরোলে, এটা তো কমই বলেছি, রাজনীতি আজ কফিনে বললেও ভালো হতো, গণতন্ত্র কফিনে হলেও ভালো হতো। আমি বলেছি গণতন্ত্র আজ পেরোলে। দেখুন, ফৌজদারি বিধি অনুযায়ী 498(2) ধারা মতে রয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বিবেচনা করে কোনো কাউকে পেরোলে দিতে পারেন, এবং সেইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রীকে তারা পেরোলে বাড়িতে পাঠিয়েছেন। তাই বলছি গণতন্ত্র আজ পেরোলে। দেখুন আপনি, আমরা এই গণতন্ত্রের অবস্থাটা কি? যদি 1990 সালের এই আজকে ডিসেম্বর মাস, বিজয়ের মাসের কথা যদি আমরা মনে করি, ডক্টর মিলন মারা গিয়েছিলেন গণতন্ত্রের জন্য। ওনার মায়ের স্টেটমেন্ট দিয়েছিলেন, যদিও 27 নভেম্বর মারা গিয়েছে, এই মাসটার কথাই আমরা ধরি। তাহলে সেই সময় 3 জোটের রূপরেখাটা কি ছিল? স্বৈর শাসক বিরোধী এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। এই 3 দলে বামপন্থী একটা জোট ছিল, বিএনপি একটি জোট ছিল, আওয়ামী লীগের একটি জোট ছিল। এই 3 জোটের সমন্বয়ে সেই যে প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞাটি কি আজকে রয়েছে? আজকে গণতন্ত্র দেখতে পাচ্ছেন? আমি আজকে কোথাও গণতন্ত্র দেখতে পাচ্ছি না। তাই বলবো গণতন্ত্র পেরোল নয়, গণতন্ত্রকে কফিনে পাঠানো হয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি আসছি একটু পরে আবারও। আপনার কাছে আমি আবারও আসছি এই প্রসঙ্গ নিয়ে। আমরা একটু অসীম কুমার উকিল এমপির কাছে আসতে চাই। আসলে তিনি নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য আছে সেটি আগে শুনতে চাই। অসীম কুমার উকিল এমপি। আপনাকে ধন্যবাদ। আসলে একটা সুন্দর আলোচনা শুরু করেছেন, এটা শিক্ষাটাও খুব সুন্দর আলোচনা হচ্ছিল। একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি একটা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করেছেন সুনামের সাথে, দক্ষতার সাথে, উনি ওনার অভিজ্ঞতা দিয়ে শিক্ষার আলোকে কথাগুলি বলেছেন। আরেকজন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির পক্ষ থেকে, উনি ওনার দেখা, ওনার দলের দৃষ্টিভঙ্গিতে কথাগুলি বলেছেন। এর উপর নির্ভর করে আমরা এগিয়ে যেতে চাই। রাজনীতিটা তো এখন আসলে আমরা এই বছর মার্চ মাসের 8 তারিখ যখন করোনা শনাক্ত হলো বাংলাদেশে, সেই থেকে আমরা বাংলাদেশের করোনাকে ঘিরে করোনা জয় করার জন্যই আমরা কাজ করছি সম্মিলিতভাবে। দেশের চিকিৎসা ক্ষেত্রে, দেশের রাজনৈতিক ক্ষেত্রে সকলে মিলেই আমরা করোনাকে জয় করছি। করোনার এটা সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমরা সবাই মিলে করোনাটাকে কিভাবে জয় করা যায়, করোনাকে জয় করে কিভাবে অর্থনীতির চাকাগুলোকে সচল রাখা যায়, কিভাবে রাজনীতির যে বাতাসগুলো সেগুলো কিভাবে ফিরিয়ে আনা যায়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে কিভাবে দাঁড় করানো যায়, সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি। তবে সেটা খুব সহজ তা নয়, কারণ করোনা আক্রান্ত সারা পৃথিবীতে অর্থনীতির যে চিত্রটা, সেটা কারো কাছে সুস্পষ্ট নয়। সবাই একটা আন্দাজ করতে পারে, সবাই বলতে পারে এরকম হতে পারে। কত লোক চাকরিচ্যুত হয়েছে, কত ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে, আপনার গার্মেন্টস এর কত স্টক লট জমছে। যারা প্রবাসে ছিল, দেশে এসেছে, তারা কিভাবে আবার বিদেশে ফিরে যাবে, কর্মস্থলে যোগদান করবে। সামগ্রিক অনিশ্চয়তার মধ্যে আমরা সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন সবকিছু সামাল দিয়ে এগিয়ে যাওয়া। মার্চ মাসের 8 তারিখ যখন করোনা শনাক্ত হলো বাংলাদেশে, তখন একটি মাত্র ল্যাবরেটরি ছিল বাংলাদেশের করোনা শনাক্তকরণের। আজকে প্রায় 100 করোনা শনাক্ত ল্যাবরেটরি তৈরি হয়েছে। সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের কর্মীরা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে এটাকে মোকাবেলা করার জন্য। সেক্ষেত্রে রাজনীতিটা চিরাচরিত যে পদ্ধতি, চিরাচরিত আমাদের দেখা যায় মিছিল, মিটিং, আন্দোলন, লড়াই, সংগ্রাম, সেই জায়গাতে রাজনীতির চিত্রটুকু নাই, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিএনপি তো একটু অতিরিক্ত সমস্যায় আছে। অতিরিক্ত সমস্যাটা বলাই চলে যে বিএনপির নেতৃত্ব, যারা বিএনপিটা চালাবে, তারা তো কেউ নির্বাসিত, কেউ প্রবাসে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএনপির সংকট, যে কথাটা বিএনপি নেতা শ্রদ্ধেয় এহসানুল হক মিলন বলেছেন, এটা বাংলাদেশের সংকট নয়। বাংলাদেশের
আর এই যে বিজয় মাসে আরেকটি বিজয় অর্জিত হয়েছে, পদ্মা সেতুর সমস্ত স্প্যানগুলি লেগেছে। এই যে বিজয় মাস রাত পোহালেই আপনার শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে আবার আমরা নতুন করে শপথ নিব শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সেই বিজয় দিবসে আমরা সারা বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ নিয়ে সবাই মিলিত হবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে করতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আসছে। সবকিছু মিলে দেশ চলছে। করোনা আক্রান্ত পৃথিবীতে রাজনীতির যে চেহারাটা, সেই চেহারাটার বাইরে বাংলাদেশ নয়। গতানুগতিক ধারায় রাজনীতিটা নেই, এটা সত্যি কথা, কিন্তু সেটুকু ফিরিয়ে আনতে একটু তো সময় লাগবেই। করোনা মুক্ত পৃথিবীতে দাঁড়িয়ে আমরা সবকিছু আবার আমরা মোকাবেলা করব। আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটি আমাদের দৃঢ় বিশ্বাস। রাজনীতি নির্বাসিত নয়, বিএনপি নেতৃত্ব নির্বাসিত। রাজনীতি পেরুলে বন্দী নয়। বিএনপির রাজনীতির জায়গাতে নাই, যে রাজনীতিটা করতে হবে দেশ এবং দেশের মানুষকে নিয়ে, করোনা কালে দেশের অর্থনীতি নিয়ে। সেই রাজনীতিকে চিহ্নিত করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির হুচট খাচ্ছেন। বাস্তব অবস্থার প্রেক্ষাপটে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াটাই রাজনৈতিক নেতৃত্বের কারণ। সেখানে বিএনপির নেতৃত্ব নির্বাসিত, প্রবাসী, সেখানে তারা হুচট খাচ্ছে, সেখানে তাদের রাজনীতিটা বিঘ্নিত হচ্ছে। আর অন্যান্য রাজনীতিটা বাংলাদেশে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে যতটুকু পারা যায়। জি, অসীম কুমার উকিল এমপি, আপনার কাছে আমি আবারও আসবো, এই প্রসঙ্গ নিয়ে ফিরবো আপনার কাছে। আমরা রাজিকুজ্জামান রতনের কাছে আসতে চাই। আসলে রাজনীতি তো গণমানুষের সঙ্গে থেকে রাজনীতি করার একটি প্রেক্ষাপট। আমাদের এই পদ্মা সেতু জয় এবং তার পাশাপাশি এই মহান বিজয়ের মাসে আমাদের আসলে সাধারণ মানুষ কি ভাবছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, মূলত ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা, সবকিছু মিলিয়ে মানুষের আসলে অভিব্যক্তিটি কি, সেটি আপনি কি দেখেছেন, কি মনে করছেন আপনি, রাজিকুজ্জামান রতন? রাজিকুজ্জামান রতন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আপনি কি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। ডিসেম্বর আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি, আপনাকে এখন শুনতে পাচ্ছি আমরা। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। ডিসেম্বর মাস আমাদের, জি জি, ডিসেম্বর মাস আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের 6 তারিখে আমরা যেমন স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলাম, এই মাসের 16 তারিখে আমরা পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলাম। আবার এই মাস তো বেদনারও, যেমন 14 ডিসেম্বর আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছিলাম। এই মাস আবার লজ্জার, যে এই মাসে 30 তারিখে আমরা একটা এমন নির্বাচন করেছিলাম যেটা নিয়ে বহুদিন আমাদের লজ্জা পেতে হবে। আবার এই মাসের 10ই ডিসেম্বর আমরা পদ্মা সেতুর শেষ স্প্যান বসিয়ে আমরা আবার একটু উল্লাস, উচ্ছ্বাস এবং আমরা একটু সাফল্য দেখছি। তো সব মিলে এই মাসটা আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আমরা যত চমক দেখছি, চমক দেখে উচ্ছ্বাস প্রকাশের চাইতে চমকে ওঠা এবং আটকে ওঠার প্রবণতাটাও দেখছি। যেমন এখন আমি ঝিনেদাতে আছি, আজকে সকালে আমাদের কৃষকদের সঙ্গে কথা হচ্ছিল যে সরকার বলেছে যে 1040 টাকা মন দরে তিনি ধান কিনবেন, কিন্তু কৃষকরা কিন্তু 850-900 টাকার উপরে ধান বিক্রি করতে পারছেন না। 1, 2 নম্বর হচ্ছে আমন ধান প্রায় 1.5 কোটি টনের উপর আমন ধান উৎপাদন হবে, সরকার কিনবেন মাত্র 8 লক্ষ টন, তার মধ্যে 2 লক্ষ টন ধান, 6 লক্ষ টন চাল। কৃষক কি আসলে চাল উৎপাদন করে? তাহলে কৃষকের ধান বিক্রির সুরক্ষাটা কোথায়? আবার ধরুন আমরা যদি বলি যে করোনা আমাদের অনেক দিক থেকে আমাদের চোখ খুলে দিয়েছে। অনেকে বলেন যে করোনা আক্রমণের ক্ষেত্রে একটা সমতা বিধান করে। আসলে কথাটা ঠিক নয়। করোনা আসলে আমাদের সমতা আনেনি, করোনা আমাদের অসাম্যকে আরো দৃশ্যমান করে তুলেছে। করোনা আক্রমণ হলে তার চিকিৎসার ব্যাপারে সবাই সমতা পায়নি এবং করোনা থেকে সুরক্ষাটাও সবাই সমানভাবে পায়নি। এবং শুরুতে আপনারা যেটা কথা বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, কি হচ্ছে, 4 কোটি শিক্ষার্থী আমাদের প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে আমরা একটা দেখেছি 2টা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, একটা এসএসসি পরীক্ষা, একটা এইচএসসি পরীক্ষা। এই 2টো পরীক্ষায় করোনাকালীন সময় গিয়েছে। আমরা ভার্চুয়াল মাধ্যমে ক্লাস হবে না অ্যাকচুয়ালি ক্লাস হবে, এটা নিয়ে বিতর্ক করতে রেখেছি, কিন্তু এখনো একটা সুনির্দিষ্ট আমরা সিদ্ধান্তে আসতে পারিনি। আমরা এই কারণে বলেছিলাম যে যদি আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ
এবং আমাদের দেশের যারা নীতি নির্ধারক তারা মিলে একটা যদি গোল টেবিল বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া যেত যে আমাদের এই 4 কোটি শিক্ষার্থীদের জন্য আমরা কোন পদক্ষেপটা নেব, তাহলে তারাও অনিশ্চয়তার মধ্যে থাকতো না, অথবা এই সন্দেহ বাতিকতার মধ্যেও আমরা থাকতাম না। আমরা ধরুন এখন বিশ্ববিদ্যালয় খুলে দিলে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে কথা বলছি। আবার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের আবাসিক অবস্থাটা এমন যে তাদেরকে গণরুমে থাকতে হয়, তাহলে গণরুমে থাকলে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাটা কেমন হবে, এগুলো যেমন দিক। আর তার সঙ্গে যে নির্বাচন এবং গণতন্ত্রের কথাটা আপনারা বলছেন, আমি যদি কাউকে এখন কোথাও চায়ের দোকানে বসে জিজ্ঞেস করি কেমন আছেন, সে কিন্তু এদিক ওদিক তাকিয়ে তারপর তাকে কথা বলতে হয়, কারণ কথা বলতেও একটা ভয়ের মধ্যে আমরা আছি। আমরা প্রশংসা করার ক্ষেত্রে আমাদের কোনো ভয় নাই, কিন্তু কোনো ক্ষেত্রে যদি একটু সমালোচনা করার পরিবেশ হয় তাহলে কিন্তু আমাদের একটা প্রচন্ড ভয়ের মধ্যে থাকতে হয়। এই ভয়ের মধ্যে তো ভাই গণতন্ত্র থাকে না। আমরা উন্নয়নের অনেক জোয়ারের মধ্যেও এই ভীতির ভাটাটা দেখছি কেন, এটা নিয়েও আমাদের একটু ভাবতে হবে। তাহলে নির্বাচনী ব্যবস্থা বলি অথবা গণতান্ত্রিক ব্যবস্থা বলি, আমরা কি ডিসেম্বরে যা আমাদের প্রত্যাশা ছিল, আমাদের সেই যে বুদ্ধিজীবীদের জীবন যাদের কেড়ে নিয়েছিল ওরা, তারা তো আমাদেরকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন, তারা তো আমাদেরকে জিজ্ঞাসা আমাদের মধ্যে তৈরি করেছিলেন যে কেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না, কেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে বাংলা সেখানে রাষ্ট্রভাষার মর্যাদা পাবে না, কেন এমন শিক্ষানীতি শরীফ কমিশনের শিক্ষানীতি হবে যেখানে দরিদ্র মানুষের সন্তানরা শিক্ষার অধিকার পাবে না, কেন একই পাকিস্তানের 2 অংশে অসাম্য তৈরি হবে, এক দেশ 2 অর্থনীতি হবে, এই কেনগুলো আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো তাহলে আজকে 14 ডিসেম্বর কালকে আমরা পালন করব, আমরা কি এখন কেন এই কথাটা বলতে পারি যে কেন এই ধরনের নির্বাচনী ব্যবস্থা হবে, কেন আমাদের শিক্ষার ব্যয় বাড়বে, কেন ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার কথা বলবো কিন্তু ডিজিটাল এত দুর্নীতির মধ্যে আমরা থাকবো। এগুলো নিয়েও যদি প্রশ্ন করতে পারতাম তাহলে বলতাম যে আমরা স্বাধীনতার পরে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি, সেটা করোনা মোকাবেলার ক্ষেত্রে হোক অথবা আমাদের করাপশন মোকাবেলা করার ক্ষেত্রে হোক অথবা আমাদের নির্বাচনী ব্যবস্থা হোক, সমস্ত ক্ষেত্রে আমরা একটা যুক্তির ভিত্তিতে রাজিকুজ্জামান রতন, ঠিক এই জায়গায় আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আসলে অনেকগুলো কেন তৈরি হয়েছে আমাদের, এই কেনগুলো জবাব আপনাদের 4 জনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। নিচ্ছি বিরতি, ফিরে আসছি একটু পরে আমরা। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি শিক্ষা, রাজনীতি এবং বাস্তবতা এই প্রসঙ্গ নিয়ে। বিরতির আগে আমাদের অনেকগুলো প্রসঙ্গে কথা হচ্ছিল এবং তার মধ্যে রাজনীতি ছিল মুখ্য, এবং সেই প্রসঙ্গের সঙ্গে যুক্ত করতে চাই এবং সেই প্রসঙ্গ শেষ করে আমরা আবারও শিক্ষা দিয়ে আলোচনা শেষ করব। আমরা এখন এই মুহূর্তে এহসানুল হক মিলন আপনার কাছে আসতে চাই। আসলে রাজিকুজ্জামান রতনের শেষ কথাটি তিনি বলেছেন যে আসলে কথা বলতেই এখন ভয় হয়, এবং তার আগে অসীম কুমার উকিল বলেছিলেন যে আসলে রাজনীতি বা গণতন্ত্র নির্বাচনী এটি বিএনপির অভ্যন্তরীণ সংকট, দেশের সংকটের সঙ্গে মিলিয়ে বিএনপি ভুল করছে। এই 2 কথার সঙ্গে মিলিয়ে আপনার কি বক্তব্য আছে এহসানুল হক মিলন? রতনদা যেটা বললেন সেটা সর্ববয়ই উনি সত্য কথা বলেছেন, আর অসীমদা যেটা বললেন সেটা তো পলিটিক্যাল স্টেটমেন্ট বলতেই হবে। উনি বলছেন দেখুন ভয় হয় মানে কেমন ভয় হয়, হঠাৎ করে দেখলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য পেশ করলেন সংবিধান লঙ্ঘন করলে ছাড়া হবে না, মনে হচ্ছে সংবিধানের দায়িত্ব হয়ে গেছেন তিনি। আবার এটাও দেখেছি আমরা যখন ওসি প্রদীপ 144 জনকে হত্যা করেছে তখন তাকে PPM দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি। তাহলে সেটাই উনি বলছেন যে ভয় তো আমাদের হয়ই, সে তো ভয়ঙ্কর ভয়। বললাম না গণতন্ত্র আজ কফিনে চলে আসছে। এই তো পদ্মা সেতুর সাথে তুলনা করলেন শিক্ষার সাথে, হ্যাঁ পদ্মা সেতু আমাদের উন্নয়ন হয়েছে, হবে এটা আমি বিশ্বাস করি, কিন্তু অপরদিকে যে 3 গুণ টাকা ব্যয় হলো 2 গুণ কোথায় গেল সেই ব্যাপারে তো কোনো কথা হচ্ছে না। মেট্রো রেল হচ্ছে 1 গুণের জায়গায় 3 গুণ খরচ বেড়ে যাচ্ছে, তাই নয় কি? সে টাকাটা কোথায় গেল? আমরা তো দেখি সংসদে MP সাহেবরা যাবেন, যাওয়ার আগে তারা তাদের হিসাব দিবেন, কিন্তু সংসদ ছেড়ে চলে যাচ্ছেন, হিসাবের কোনো তোয়াক্কা তারা করছেন না। তাহলে আপনারা দেখেন আজকে শিক্ষা সম্বন্ধে আবার আসি, যেটা আপনি শুনতে চাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল শিক্ষা হচ্ছে না, কিন্তু ডিজিটাল চুরি হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটালি টাকা চলে যাচ্ছে। কি সুন্দর, এই তো হচ্ছে বর্তমান অবস্থা। এখন শিক্ষা, আজকে আমাদের ভিসি সাহেব বললেন যে আমরা পরীক্ষা নিব, এই কথাটি ভিসি সাহেব কি ইন্টারমিডিয়েট রেজাল্ট হওয়ার আগে বলতে পারেননি যে আমরা পরীক্ষা নেব? সেই সময় তো
করোনা অনেকটা প্রাদুর্ভাব কম ছিল। আপনার 0.02% লোকের করোনা হয় বিলো 22 ইয়ার্স ওল্ড, কিন্তু বাংলাদেশের সমীক্ষায় বলা হয় 2%। আমি ওয়ার্ল্ডের সমীক্ষায় যাচ্ছি না। তো এই যে 2% রিস্ক ফ্যাক্টর নিয়ে কিন্তু আমরা পরীক্ষা নেইনি লাস্ট সামারে। আমরা এখন উইন্টার যখন প্রকোপ বেড়েছে তখন কিন্তু আমরা আবার করোনার মধ্য দিয়ে পরীক্ষা নিতে যাচ্ছি। এই যে আমাদের বিড়ম্বনার মধ্যে ঠেলে দিচ্ছে, কে ঠেলে দিচ্ছে? নীতি নির্ধারকরা, সিদ্ধান্তকারীরা। তো ওনারা যারা এই এসএসসি পরীক্ষাটা গেট মানে এন্ট্রান্স হচ্ছে, হায়ার এডুকেশন এন্ট্রান্স হচ্ছে, গেট হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো, যে শিক্ষকরা আজকে এখানে বসে বলছেন যে আমরা পরীক্ষা ব্যতিরেকে হবে না। আমি শুনেছি আমাদের ভিসি সাহেবের মুখে পরীক্ষার বিকল্প শুধু পরীক্ষাই হতে হয়, পরীক্ষার বিকল্প অন্য কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে কেন আমরা পরীক্ষা নিলাম না? বৈশ্বিক এই করোনা অবস্থায় সারা বিশ্বে অন্যান্য দেশগুলি যেইভাবে করোনাকালীন সময়ে পরীক্ষা নিচ্ছে, আমরা কেন স্বাতন্ত্রিক? বাংলাদেশ একাকি সবকিছুর মডেল করতে চাচ্ছে। যেমনি ভাবে এই ডিসেম্বর মাস গণতন্ত্রের মাস, বিজয় দিবসের মাস, এই মাসে এসে আমরা দেখি যেটা রতন ভাই খুব সুন্দরভাবে বললেন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কি জাতি ভুলে গিয়েছে? তাই তিনি ভয় করছেন, আশঙ্কায় আছি আমরা কেউই নেই। এই যে ধরুন আমাদের এই শুনছি বিভিন্ন কথা, এই যে আমাদের এসকে সিনহা সাহেব প্রধান বিচারপতি ছিলেন, ইউনাইটেড স্টেটসে গিয়ে তিনি এখন রাজনৈতিক আশ্রয় চাচ্ছেন। আমি গত পরশুদিন শুনলাম ওনার রাজনৈতিক আশ্রয়ের সমস্ত পেপারগুলি নাকি ওনার কাছে চলে আসছেন। কি লজ্জা লাগে! যাকে চিফ জাস্টিস নির্বাচিত করা হলো সেই সময় তাকে বলা হয়নি তিনি দুর্নীতি করেন। যখন উনি বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হলো তারপরে ওনাকে বলা হচ্ছে দুর্নীতি করেন। কখন তিনি দুর্নীতি করলেন? চিফ জাস্টিস হওয়ার আগেই তো করেছেন নাকি? জি এহসানুল হক মিলন, আপনাকে ৩৮ সেকেন্ড সময় দিতে পারবো আমি, তারপরে অন্যজনের কাছে আমাদের যেতে হবে। ৩৮ সেকেন্ডে আপনার বক্তব্য শেষ করবেন দয়া করে, এহসানুল হক মিলন। আমি আপনার শিক্ষার ব্যাপারে বলতে চাচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ছুটি থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, জি, এবং এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার অধিকার এই সরকারের নেই। আমি এই বিজয়ের মাসে বলবো শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পয়েন্ট অফ ভিউতে ডক্টর মিজানুর রহমানের বক্তব্য নিয়ে একটু আসলে উনি বারবার শিক্ষা নিয়ে কথা বলছেন। এহসানুল হক মিলন তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, আপনি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কি বলবেন আপনি? না, আমি যেভাবে এহসানুল হক মিলন সাহেব যেভাবে দেখছেন, এটাও একটা যেরকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য। শিক্ষা ব্যবস্থায় আপনি চিন্তা করে দেখেন, এখন যদি না হয়ে করোনা যদি গত 10 বছর আগে আসতো তাহলে কি করতাম আমরা? করোনা যদি 5 বছর আগে আসলেও শিক্ষায় আইসিটি সেক্টরে ডেভেলপমেন্টের কারণে, এই যে আপনি এখন টক শো করতেছেন এহসান ভাই বাড়িতে বসে আর অসীমদা গাড়িতে বসে, এটা তো স্বীকার করতে হবে। একইভাবে আমরা পরীক্ষার ব্যাপারটা বাদ দেন, কিন্তু আমাদের পাঠ্যক্রম ক্লাস নেওয়া, আমি ব্যক্তিগতভাবে উপাচার্য হয়ে গত সেমিস্টারে রেগুলার ক্লাস নিয়েছি এখানে বাসায় বসে, এবং আমার ছাত্ররা নিয়মিত ক্লাস শুনেছে। এবং স্কুলে রেডিওর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শত শত হাজার হাজার বক্তৃতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এগুলো এখন ছাত্ররা পাচ্ছে এবং সেগুলো পড়ছে। আর আপনি যেটা বলছেন পরীক্ষা নেয়ার ব্যাপারটা, এই এখনই দেখেন না, একদিকে ছাত্ররা এসে আন্দোলন করতেছে, তাদের অভিভাবকদের নিয়ে এসে আমরা বিসিএস পরীক্ষা দিতে পারছি না পরীক্ষার না হলে। এইটা যখন আমরা আয়োজন করলাম, আমার সমস্যাটা ভিন্ন। আমি আগে বলছি যে আমার হলও নাই, হলের সমস্যা, কিন্তু এখন আবার আমরাই আবার বলতেছি যে হল না খুললে যাবো কিভাবে, পরীক্ষা দিবে কিভাবে? এরা আরেক গ্রুপ আন্দোলন করছে পরীক্ষাতে। আমি বলছি সাধারণ মানুষ সাধারণ কর্মকাণ্ড করে সংক্রমিত হওয়া, বাজারে গিয়ে মেলায় গিয়ে সংক্রমিত হওয়া, আর আমার মহসিন হলে সুতেশন হলে একটা কক্ষে 4 জন 5 জন 10 জন থেকে সংক্রমিত হওয়ার রিপারকেশন কিন্তু এক না। এইটা আমি আবার বলছি, আমি আমার দোষে আমি মাস্ক ব্যবহার না করে এবং দূরত্ব বজায় না রেখে চলাফেরা করে যদি আক্রান্ত হই, তখন যে এটার যে প্রতিক্রিয়া, আর ছাত্রদেরকে পরীক্ষার হলে এনে ওই ছাত্ররা যদি আক্রান্ত হয়, তখন কিন্তু এই প্রতিক্রিয়াটা এহসানুল হক মিলন ভাইও কিন্তু এইভাবে দেখাবেন না। তখন আবার এই যে কথাটা এখন বলছেন ঘুরিয়ে বলতেন। সারা পৃথিবীর অর্থনীতি বিপর্যস্ত, সামাজিক সাংস্কৃতিক পৃথিবীর এমন কোন ক্ষেত্র নাই যেখানে ক্ষতিগ্রস্ত হয়নি, আর আমাদের শিক্ষার কোনোই ক্ষতি হবে না করোনার কারণে, এটা যারা মনে করে আমি তাদের সাথে একমত না। আরেকটা যেটা রাজনীতি, যেটা কপিনে ঢুকে গেছে বলছে, রাজনীতি আসলে আর কোনোদিনই ওই যে 2014 সালে 2015 সালের বিএনপি জামাত জোটের অবরোধকালীন যে সময় যে বাস পোড়ানো, তারপরে প্রতিদিন অগ্নিসংযোগ যে রাজনীতি, এই রাজনীতি আর কোনোদিনই ফিরে আসবে। আর রাজনীতি একেবারে নাই কেন, সবই তো বলছেন এহসানুল হক মিলন সাহেব, যা যা বলার ছিল বলছে।
ইনি যদি 10 লক্ষ টাকা খরচ করে একটা জনসভা করতেন, এই মুহূর্তে যত লোক ওনার বক্তব্য শুনছে তার চেয়ে বেশি লোক কিন্তু শুনতে পাচ্ছে। সরকারের সব সমালোচনা হচ্ছে, সরকারকে স্বৈরাচার বলা হচ্ছে, এবং যেখানে যেখানে রাজনীতি করার দরকার, যেমন আমাদের রতন ভাই সবসময় মেহনতি মানুষ, কৃষক নিয়ে কথা বলেন, তো ওনার বক্তব্য আসছে যে আমাদের 1,20,00,000 টন ধান উৎপাদন হবে, কিন্তু কিনা হবে মাত্র 8 লক্ষ টন। এই যে বক্তব্যগুলো, এগুলো তো রাজনীতি। আর রাজনীতি কি শুধু মিছিল করা ও সমাবেশ করা? এটা আরেকটা হচ্ছে প্রকল্প 2007 সালে যে প্রকল্প অ্যাক্ট পাস করেছিল, এটা 10,000 কোটি টাকার প্রকল্প ছিল, আর এটা যখন এখন 2020-22 সালে এখানে বাস্তবায়ন হচ্ছে, স্যার 30 সেকেন্ড স্যার। আর একেবারে সামান্যতম গাণিতিক অর্থনৈতিক হিসাবে ধারণা আছে, স্বাভাবিকভাবে সময়ের কারণে এটার ব্যয় বাড়বে। 2007 সালে ছিল 10,000 কোটি টাকা, এটা এখন 30,000 কোটি টাকা, এবং এই বিলম্বিত হওয়ার যে বিষয়টা, এটার জন্য কে দায়ী, কারা দায়ী, সেটাও আপনারা জানেন। অতএব আমাদের এখানে একটা বলে শেষ করি, প্রকল্প ব্যয় বেড়ে যাওয়া যেটা বলা হয়, এটা অনেক সময় তথ্যভিত্তিক না, কারণ প্ল্যানিং কমিশন যখন পাস করে আর যখন বাস্তবায়ন করে, অনেক সময় 8 বছর 7 বছর ব্যবধানে। ডক্টর মিজানুর রহমান স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, সময় আমাদের হাতে খুব বেশি নেই। আমরা অসীম কুমার উকিল এমপির কাছে একটু আসতে চাই। আসলে আপনার এই প্রেক্ষাপটে কি বক্তব্য আছে? অনেকগুলো বিষয় এসেছে, যে বিষয়গুলো সমসাময়িক রাজনীতি এবং সরকার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা হয়েছে, সেখানে আপনি আসলে কিভাবে উত্তরটি দিতে চান, অসীম কুমার উকিল এমপি? শিক্ষা ব্যবস্থা নিয়ে মাননীয় উপাচার্য মহোদয় যেটা বলেছে সেটাই সুন্দর। করোনা কালে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে লাস্ট ক্লাস করেছিলাম, আবার 16 ডিসেম্বরের পরে যখন স্কুলে গেছি তখন একটু প্রমোশন নিয়ে পরের ক্লাসে উঠেছি। তাতে লেখাপড়া বিঘ্নিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটা কভার করার যথেষ্ট সুযোগ ছিল। এটা হতেই পারে করোনা আক্রান্ত পৃথিবীতে, এটা তো আমাদের চেষ্টা করছি। আর মহান বিজয়ের মাসে আরেকটি সংযোজন পদ্মা সেতু। এখন এহসানুল হক মিলন ভাই এটার বাজেট দেখতেছে নাকি? এহসানুল হক মিলন, কাজটা শুরু হওয়ার আগেই আপনারা বলেছেন দুর্নীতির কথা। বিএনপির চেয়ারপারসন যে কথাগুলি বলেছে পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা, কাজ শুরু হওয়ার আগে এমন কথা বলেছে, এটা কোনোদিন চোখে দেখা যাবে না, এটা থেকে কেউ উঠতে পারবে না। আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের এজেন্ডা নিয়ে ডক্টর ইউনূস যা যা বলেছে, বিএনপির তৎকালীন সমস্ত নেতৃবৃন্দ যা যা বলেছে, এই জিনিসগুলি বাজিয়ে আপনারা দেখবেন, দেখে আপনাদের প্রশ্নের উত্তরটা খুঁজে নেবেন। প্রত্যেকটি কথা ছিল মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সামগ্রিক কথাগুলি বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নিজস্ব অর্থায়নে এই কাজটুকু করা, আমরা সেই কাজটুকু করেছে। বাজেটের কথা বলছেন, দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে পরপর 5 বার, তাদের নজর তো টাকা পয়সার দিকেই থাকতে পারে। আমরা উন্নয়ন করছি, উন্নয়ন এগিয়ে যাচ্ছে, আমরা মনেই করি বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা যথার্থ কাজগুলি করেছে না। যেটা মিজান স্যার বলছিলেন নাকি যে প্ল্যানিং এর সময় একটা বাজেট থাকে, এটা ছোট ছোট কাজেও হয়, 100 কোটি 1000 কোটি 5 কোটি টাকার কাজেও কাজটা যখন শুরু করে শেষ করার সময় অসীম কুমার উকিল, আপনাকে আমরা দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কিন্তু এটা অনিয়ম, এটা অনিয়ম। দুর্নীতির রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই, আমরা দুর্নীতির বিষ উপরে ফেলতে চাই, যে জন্য দুদককে শক্তিশালী করছি, এবং সাম্প্রতিক কালে দুদকের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় দুর্নীতির মূলোৎপাটন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আসুন এই বিজয়ের মাসে আমরা সবাই মিলে বলি যে না, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জে উনি জয়ী হয়েছেন। বাংলাদেশের জিডিপিতে আগামী দিনগুলিতে যখন সম্পূর্ণভাবে চালু। অসীম কুমার উকিল, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আমার, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন। রাজুজ্জামান রতন বলেছেন যে কথা বলতেই ভয়, এই প্রসঙ্গে 1 মিনিটে আপনার কি বক্তব্য? না 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 না, কথা বলতে ভয় হলে তো এইভাবে বাংলাদেশের এতগুলি টেলিভিশন, এতগুলি টক শো, এতগুলি পত্রিকা সবকিছু ভাবে কথা বলতো না। এখন কথা বলতে কারণ ভয় যদি হয় সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা তো দেখেছি রাতের বেলা এখন আর পত্রিকা অফিসে ফোন যায় না, এই নিউজ দেওয়া যাবে, এই নিউজ দেওয়া যাবে না। মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রাম সর্বত্র চলতেছে। এখন কোন দল যদি মিছিলটা বের করতে না পারে তাদের ব্যর্থতা,
কিন্তু টকশোতে কথা বলছে, কথা বলার কোনো ভয় আছে বলে জি। আমরা মনে করি না। জি, অসংখ্য এবং মুকিল, আমরা করিডোর বলে ওরা একেবারেই কথাগুলো শেষের বলছে। দিকে, আমরা আর সময় দিতে পারছি না আপনাকে, আপনি আমাদের সঙ্গে থাকুন। রাজুকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। এই যে আপনার প্রসঙ্গে যে কথাগুলো আসতেছিল এবং তারপরে আসলে উন্নয়ন এবং দুর্নীতি, এই পাশাপাশি শব্দটি বাংলাদেশে বহুল উচ্চারিত হয়। সরকার বলে উন্নয়ন, আপনারা বা সবাই বলার চেষ্টা করে দুর্নীতি। এই আসলে ডিলিমার জায়গা থেকে আমাদের রাজনীতি বাস্তবতা কতটুকু এগোচ্ছে সামনের দিকে? রাজুকুজ্জামান রতন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুটোই সত্য। জি, আমি বলছি, শুনতে পাচ্ছেন? জি। দুটোই সত্য। উন্নয়ন যেমন সত্য, আমরা দেখছি বড় বড় মেগা প্রকল্প, আমরা পদ্মা সেতু দেখছি, আমরা ফ্লাইওভার দেখছি, আমরা হাইওয়ে দেখছি, এগুলো তো দেখছি, এটা তো আর চোখেই দেখা যায়। কিন্তু যে জিনিসটা চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাবটা টের পাওয়া যায়, সেটা হলো দেশ থেকে টাকা পাচার, সেটা হচ্ছে লুণ্ঠন। তাহলে উন্নয়ন এবং লুণ্ঠন দুটোই চলছে। দৃশ্যমান উন্নয়নের সঙ্গে অদৃশ্য লুণ্ঠনটা চলছে, যেটা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটিও বলছে যে গড়ে বছরে কমপক্ষে 50,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যায়। এখন যদি আমাদের পদ্মা সেতুতে লেগেছে 30,000 কোটি টাকা, তাহলে আমরা যদি পাচারকৃত টাকাটাকেও রক্ষা করতে পারতাম, তাহলে তো আমাদের এই পাচার যারা করছেন তাদের টাকা দিয়ে আমাদের পদ্মা সেতু হতে পারে, আমাদের ফ্লাইওভার হতে পারে, আমাদের সমস্ত কিছু হতে পারে। আরেকটা জিনিস দেখুন, এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হলো। আবার এটাই আমাদের আশঙ্কার জায়গা যে পদ্মা সেতুতে এখন ফেরি পারাপার হতে যে পরিমাণ টাকা লাগে, পদ্মা সেতুর উপর দিয়ে গেলে কিন্তু তার চেয়ে অনেক বেশি টাকা লাগবে। ফলে জনগণ যদি বলে যে আমার নিজের টাকায় পদ্মা সেতু করে আমি আবার প্রতি বাসে 2,300 টাকা করে টোল দেবো কেন, এই প্রশ্নটারও কিন্তু আবার আমাদের অ্যান্সার খুঁজে বের করতে হবে। আরেকটা বলুন, আমরা এখন কথা বলতে পারছি, ফেসবুকে আমরা কোনো একটা ঘটনায় 1 লক্ষ লাইক দিলে সরকারের কিছু আসে যায়? কিংবা আমরা 1 কোটি লাইক দিয়েছি, তাতে কিছু আসে যায়? ডিসলাইক করেছি, তাতে কিছু আসে যায়? কিন্তু 500 লোকের একটা মিছিলে অনেক কিছু আসে যায়। এই জন্য মিছিল মিটিং সমাবেশ সভা সমাবেশগুলোকে নিয়ন্ত্রণ রেখে ফেসবুক উন্মুক্ত করে দিলে আপাতত মনে হবে যে হ্যাঁ আমি কথা বলতে পারছি, আমি আমার মনোভাব প্রকাশ করতে পারছি, কিন্তু সেটা রাজনৈতিক প্রভাব তাতে পড়বে না। আর ডিজিটালের ব্যাপার দেখুন, আমরা এখানে এই টক শো করতে গিয়েই আমরা বারবার অনলাইনের সমস্যার মধ্যে পড়ছি, কারণ আমাদের 1 মেগাহার্টজ তরঙ্গ 13 লক্ষ মানুষ ব্যবহার করি, যেটা মালয়েশিয়াতে 1 মেগাহার্টজ 1 লক্ষ মানুষ ব্যবহার করে, এমনকি আমাদের পাশের দেশ নেপালে প্রতি 3.5 লক্ষ মানুষের জন্য 1 মেগাহার্টজ। তাহলে দেখুন, তরঙ্গ বরাদ্দের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। ফলে আমরা খরচ করছি বেশি, সার্ভিস পাচ্ছি কম। এবং আমাদের এই ডিজিটালের ক্ষেত্রে দেখুন, 100 টাকার ফ্লেক্সি লোড করলে আমার 33 টাকা 75 পয়সা আমার ট্যাক্স চলে যাচ্ছে না। এই যে বিপুল পরিমাণ ট্যাক্স দিচ্ছি কিন্তু সেবা পাচ্ছি না, এই বিষয়টা আমাদের কথা বলা দরকার। ফলে উন্নয়নের আড়ালে বৈষম্য অথবা উন্নয়নের আড়ালে লুণ্ঠন, সেটাকেও দৃশ্যমান করে তোলা দরকার। এবং এই জন্যই রাজনীতিটার একটা প্রত্যক্ষ ভূমিকা আছে। জনগণের মধ্যে এই যে প্রশ্ন আছে, জনগণের প্রশ্নের জবাব দেওয়ার যে পরিস্থিতি থাকবে এবং জবাবদিহিতা না থাকলে যে গণতন্ত্র অপারেট করে না, এই কথাগুলো আমরা বারবার বলেছি, সেটার একটা দৃশ্যমান প্রতিফলন সমাজে আমরা দেখতে চাই। সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। ডিজিটাল হচ্ছে আমরা, কিন্তু অনেক কিছু ডিসগাইজ করে ফেলছি, যে অনেক কিছু লুকিয়ে যাচ্ছে। রাজুকুজ্জামান রতন, আমরা একেবারেই শেষের দিকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর 1 মিনিট সময় পাবো, আমরা আসলে একটি করে বাক্য শুনতে চাই আপনাদের কাছ থেকে। এহসানুল হক মিলন, আপনার আসলে শেষ বাক্য কি আজকের টপিকের সঙ্গে মিলিয়ে? শেষ বাক্যটা আমি রতনদার সাথে মিলিয়ে বলবো, আসলে আমরা করছি ভার্চুয়াল পলিটিক্স, আর আওয়ামী লীগ লুণ্ঠন, শোষণ এবং হত্যা, গুম, নিপীড়নের রাজনীতি করছে অ্যাকচুয়ালি। ওকে, অসীম কুমার উকিল, আপনার শেষ বাক্য কি? আমাদের সময় কম। মহান বিজয়ের মাসে, মহান বিজয় দিবসকে সামনে রেখে আমি সে কথাটাই বলতে চাই, আমরা করব জয়, রাজনীতির হবে জয়। জি, ডাক্তার মিজানুর রহমান, আপনার কি বক্তব্য স্যার শেষ একটি বাক্যে? আমারও বক্তব্য হচ্ছে, অত হতাশাগ্রস্ত হওয়ার মতো ঘটনা ঘটেনি। আমাদের গণতন্ত্র যেভাবে চলছে, এটা কোনো না কোনো ভাবে আবার বিকশিত হবে, আর শিক্ষা ব্যবস্থাও তার প্রাণ ফিরে আসবে। এবং আমরা যেভাবে আশঙ্কা করছি, যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক ভাবে বা শিক্ষাগত ভাবে, আমরা মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা আলোচক হিসেবে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাইকে ধন্যবাদ, শুভরাত। এখানেই।